এরা 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে, তথাকথিত ইলেকশন, ইলেকশন হবে না। আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভণ্ডুল হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। তো সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন, বন্ধু বান্ধব, অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ, বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন, বাংলাদেশকে বাঁচাইতে হলে না ভোট দিতে হবে, মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে, আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান। এইসব হচ্ছে ফাউল কথা আপনাদের। আরে যে ভোট আমরা মানি না, সেই ভোটে কি না হইলেও কি হা হইলো সেটা তো দরকার নেই। আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার, আমরা যারা আওয়ামী লীগ করি। কারণ আমরাও সারা পৃথিবীতে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের যে নির্বাচন হয় সেখানে মানুষের উপস্থিতি হয় না। তো সেই জায়গায় আপনারা না ভোট দেন, না ভোট দেন, কেন আমরা না ভোট দিতে বলবো, বা কেনই আমরা হা ভোট দিতেও মানা করব? আমরা তো বলবো যে ভাই ভোট কেন্দ্রেই যাবেন না, কারণ ভোট কেন্দ্রে গেলে ওইখানে গোলাগুলি হবে, গোলাগুলি হলে হয়তো আপনার জামাই মারা যেতে পারে, আপনার ভাই মারা যেতে পারে, আপনার স্বামী মারা যেতে পারে, আপনার ছেলে মারা যেতে পারে। সুতরাং ভোট কেন্দ্রেই যাবেন না। এমনও আছে যে আপনার ভোট কেন্দ্রে যাবেন, ভোটের মিছিলে যাবেন, ওখানে গোলাগুলি হবে, আপনার 2-4 জন মারা যাবেন, হয়তো আমার ভাই, আমার বোন, আমার মা, আমার খালা, আমার দাদি, আত্মীয় স্বজন মারা যেতে পারে। সুতরাং আপনার না মিছিলে যাবেন, না ভোট কেন্দ্রে যাবেন, কেউ কোথাও যাবেন না। যে 12 তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে, যদি ভোট হয়, তাহলে আপনারা সকলে ঘরে থাকেন, ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না। আর আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছেন, আমার ভাই বন্ধু যারা আছেন, বোনরা যারা আছেন, আপনাদের একটা কাজ করেন, আপনারা নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না, এবং নিজেরা যে যাবেন না, এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না, এটা গণতন্ত্রের বিরোধী, এই জিনিসটা মানুষের বুঝাইতে হবে। এবার সেই ভোটে কেউ বেস্তের টিকিট দোক, কেউ লঙ্কা কাণ্ড করুক, তাতে কোনো সমস্যা নেই। আমরা ভোট কেন্দ্রেই যাব না, কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নেই। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেশার করতেছে। এই যে আজকে ডাক্তার ইনুচ্চা, সে যে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই, রিকনসিলিয়েশন চিন্তা করতে, আর ওরা ক্ষমা চাইলে এবার তুই কে, তোর কাছে আমি ক্ষমা চাইবো কেন, তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবি কেন, বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে, আওয়ামী লীগের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাইবি, উল্লঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় দৌড়াবি তুই। তোদের কাজ হয়েছে এইটা। তোদের কাছে কেন আওয়ামী লীগ চাইবে? আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তুই হারামজাদা, তুই দখলদার, ইনুচ্চা, চোর, লুচ্চা, বাটপার, তুই তুই কিসের? তো আমার ভাই বোন যারা আছেন, যারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে, না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন, বা আপনারা ওই যে হ্যাঁ ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ ভোট, না ভোট, 12 তারিখের ভোট, এগুলো নিয়ে কথা বলেন। একটাই কথা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এইটা বলেন যে আমরা কেউ ভোট দিতে যাব না, এইভাবে বলেন। এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন, এইসব কথাগুলো বলেন। কেন আমরা অমুক অমুকটা করেন, তমুকটা করেন, এগুলো তো আমাদের বলার দরকার নেই, এগুলো আমাদের বলার দরকার নেই, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আমি বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি, ওনারাও পোস্টার বানাইতেছেন কি, মহিলারা বাসায় থাকতে চাইলে, ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন। কেন রে বাবা? আপনি তো বলে আওয়ামী লীগ, সারা জীবন আওয়ামী লীগ করেছে, আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন, নাতে ভোট দিলে দেশ বাঁচবে কেন? আপনারা এগুলো বলবেন কেন? হ্যাঁ না ভোটে যাবেন কেন? এই ভোটের কথা বলবেন, একটাই বলতে পারেন যে 12 তারিখের ভোট আমরা মানি না। এখন দেখেন, আমরা ভোট বয়কটও করব না, আমরা বয়কট করিনি তো, আমরা বয়কট করিনি, টেকনিক, সব কিছুই টেকনিক। আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ কি ভোট বয়কট করছে? না, আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও, নয়তো আমরা এটা মানি না, আমরা তো বর্জন করি না। ভোট তো আওয়ামী লীগ বর্জন করে না কখনো, আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে, সব সময় ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ভোট করতে পিছপা হয়নি। আওয়ামী লীগ এইবারও ভোট করতে ওনারা, আওয়ামী লীগ পিছপা না, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিতেছে না। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, ব্যালেটে নৌকার প্রতীক পর্যন্ত উঠে দিয়া আপনারা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করতেছে। তাহলে সেই নির্বাচনকে আমরা অবৈধ বলবো, সেই নির্বাচন আমরা মানি না, সেই নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। এবং সেই ভোটে ব্যালট পেপারের কোথায় কার সিল আছে, কোথায় কার সিল নাই, কে কে গ্রুপিং করলো, কে কে দল ভাঙাইয়া ফেললো, কে হাতে দিবে, কে নাতে দিবে, হাতে দিলে কি বরবাদি হবেন, নাতে দিলে কি সুবিধা হবেন, এগুলো আমরা বলতে যাবো না। আমরা একটা কথা আমাদের,
যে আমরা অবৈধ নির্বাচন মানি না, ভোট কেন্দ্রে কেউ যাব না। এইভাবে করে আমরা সারা বাংলাদেশে একটা রব তুলতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যাব না। তার মানে আমাদের চেষ্টা করতে হবে ভোট কেন্দ্রে যাতে কোনো লোক না যায়। আপনার 1996 সালে 15 ফেব্রুয়ারি ইলেকশনের কথা মনে আছে। ইলেকশনের আগের দিন রাতে কি হয়েছে, 2 দিন আগ থেকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র গায়েব হয়ে গেছে একরকম। কোনোটাতে পাবলিক যায় আগুন জ্বালাই দিছে, ব্যালট পেপার তুলে নিয়ে গেছে, রাতের বেলা সব মায়েরা ধরে তস করে ফেলাইছে, মানুষ যায় না ওখানে। বিএনপি হাজার চেষ্টা করেও মানুষ নিতে পারেনি। সুতরাং এইবারও তো আমাদের সেটাই করতে হবে যে আমরা যাব না, আমরা এইসব ভোট মানি না, আমরা আওয়ামী লীগ, আমরা যাব না, আমাদের যারা সমর্থন করে আমরা কেউ যাব না। পাবলিক, এরপরে পাবলিক যদি যাইয়া ভোটের আগের দিন যদি ভোট কেন্দ্র উড়াইয়া দেয়, ভোট কেন্দ্র তুলে লইয়া যায়, এটা পাবলিকের ব্যাপার, জনসাধারণের ব্যাপার। যে জনসাধারণও হয়তো এই ভোট মানবে না, তারা হয়তো করতে পারে। জনসাধারণ হয়তো ভোটের আগের দিন রাতে বিভিন্ন কিছু ঘটতে পারে। ভোটের দিন সকালে হয়তো দল বাইধা জনসাধারণ নাইমা নিজেদের ঘর বাড়ি বন্ধ করে না, আমরা ভোটে কেউ যাবো না, রাস্তা ব্যারিকেড দিয়ে দিতে পারে জনগণ যে ভাই কেউ ভোট কেন্দ্রে যায় না, এই অবৈধ ভোট, এইটাতে ভোটে ভোট দিবে কেন, এগুলো হইতে পারে। সুতরাং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আমাদের একটাই স্লোগান, যাহা না আমাদের ব্যাপার না, আমরা সরাসরি আওয়ামী লীগ বিহীন কোনো অবৈধ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশগ্রহণ করবে না। এবং জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দেওয়ার দরকার যে কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না। যদি আপনারা ভালো থাকতে চান, দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। দেশ বাঁচাতে হলে ইনক্লুসিভ ইলেকশন দরকার। দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার। কাউকে বাইরে রেখে অন্য কাউরে দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না। কেউ বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত জানুয়ারি মাসে 12 তারিখে সন্ধ্যাবেলায় তিনি কাজে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ হওয়ার পরে যে রাষ্ট্রদূত হলেন, ক্রমানুসারে তার অবস্থান 18তম। তো ব্রেন্ট ক্রিস্টেন সেন, আবার বলি ব্রেন্ট ক্রিস্টেন সেন, নামটা অনেক সুন্দর না? পিটার হাসের চেয়েও মানে স্ট্রং। ব্রেন্ট মানে এক ধরনের দৃঢ়তা আছে। ক্রিস্টেন সেন, সরকারের সে না, ক্রিস্টেন সেন, মানে নামেই অনেক কিছু বুঝিয়ে দেয়। যারা তাকে চিনেন, ঘনিষ্ঠভাবে চিনেন, যখন তিনি 2019 সন থেকে 21 সন, প্রায় 3 বছর বাংলাদেশে এর আগে কাজ করে গেছেন। এখানে বাংলাদেশের যে ইকোনমিক বিষয়গুলো এবং রাজনৈতিক বিষয়গুলো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, আমেরিকার সরকারের এই দুটি বিষয় তিনি বাংলাদেশে যখন দায়িত্ব পালন করেছিলেন 2019 থেকে 21 সন পর্যন্ত, ওই সময়টিতে তিনি বাংলাদেশে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত রকম কর্পোরেট হাউস আছে, ব্যবসা বাণিজ্যের যত মেগা স্টার আছে, সবার সঙ্গে তার ওঠা বসা আছে। সরকারের ভিতরে বাইরে সবাইকে তিনি ছিলেন। আর একই সঙ্গে যেহেতু তিনি রাজনীতি বিষয়াদিও দেখতেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তো এই কারণে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন, প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, প্রায় সবার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনো আছে। তো যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন, তারা খুব ভালো করে জানেন যে তার মেধা, তার যোগ্যতা এবং তার গ্রহণযোগ্যতা, তার দৃঢ়তা, তার যে ব্যক্তিত্ব, এটা অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল আলোচিত রাষ্ট্রদূত যারা ছিলেন তাদের থেকে একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, অনেকটা তার সঙ্গে তুলনা করতে পারেন। এর বাইরে পিটার ডি হাস, উইলিয়াম বি মাইলাম, কিংবা ধরুন সেই ড্যান ডব্লিউ মজিনা বা মার্শাল বার্নিকাট বুম, মানে এই মানুষগুলোদের সাথে যদি তুলনা করেন, তারা অনেকটা লিবারেল, একেবারে সাধারণ একজন রাষ্ট্রদূতের মতো। কিন্তু এই ভদ্রলোক যিনি আসতেছেন বা এসছেন, সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেন সেন। তার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটিটা, ব্যক্তিত্বটা, লেখাপড়া এবং বাংলাদেশ সম্পর্কে তার যে স্টাডি, এটা অতীতের যে কোনো রাষ্ট্রদূতের চাইতে বেশি। 2 নম্বর হলো যে তিনি এখানে যে সময়টাতে ছিলেন, আওয়ামী লীগ জমানাতে আমেরিকার সাথে তার অনেকগুলো বড় বড় ডিল তিনি করেছিলেন, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল। আর সেই সকল ডিলের মধ্যে কেবল যে মাত্র সরাসরি আমেরিকার বাংলাদেশের ব্যবসায়িক বিষয়াদি ছিল তা নয়। আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র আছে, যাদের সঙ্গে আমেরিকার খুব ভালো ব্যবসা বাণিজ্য চলছে, তো সেই সকল ব্যবসা বাণিজ্যগুলো করা আর পলিটিক্যাল বিষয়াদি করা এবং চীনের সঙ্গে বাংলাদেশের একটা ব্যারিকেড তৈরি করার ক্ষেত্রে তিনি শতভাগ সফল হয়েছিলেন ওই সময়টিতে।
2019 থেকে 21 পর্যন্ত তার ওই জমানাতে চীন শত চেষ্টা করেও শেখ হাসিনার ধারের কাছে যেতে পারেনি। 2 নম্বর হলো, যেটা ডেনডব্লিউ মজিনার সময়টিতে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে একটা খারাপ সম্পর্ক হয়েছিল শেখ হাসিনার, সেই সম্পর্কটাকে তিনি এই সময়টাতে নিউট্রাল করে ফেলেছিলেন, একেবারে নিউট্রাল করে ফেলেছিলেন। এবং আওয়ামী লীগের যত লোকজন আছে, যারা শীর্ষ পর্যায়ের লোকজন আছে, মোরলেস সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখেছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রেন্ট ক্রিস্টেন সেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে তার পৈতৃক বাড়িতে, মানে সিলেটের গ্রামের বাড়িতে তিনি বেড়াতে গেছেন যখন তিনি বাংলাদেশে দায়িত্বরত ছিলেন। এভাবে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে। তো এখন এই যে তার যে আগমন, সেই আগমনে এত আলোচনা হচ্ছে কেন? প্রথম আলোচনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, তো সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে আসলে কি ধরনের তার পররাষ্ট্রনীতি হবে, কি ধরনের সিদ্ধান্ত হবে, এটা রিপ্রেজেন্ট করার মতো রাষ্ট্রদূত তিনি খুঁজছিলেন। এবং আপনারা জানেন যে আমেরিকাতে এই রাষ্ট্রদূত পর্যায়ের লোকগুলো 100% পলিটিক্যাল হয়। আগে যারা ছিলেন জো বাইডেনের জামানাতে, পিটার ডি হাস, তিনি তার সরকারকে রিপ্রেজেন্ট করতেন। তো ফলে ওরকম মনের মতো রাষ্ট্রদূত না পাওয়ার কারণে এই গত সেই ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সুদীর্ঘ সময় এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে চালানো হয়েছে, চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাদেরকে দিয়ে চালানো হয়েছে। তো ফলে আমরা মার্কিন নীতি, আমেরিকা যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সম্পর্কে কি চিন্তা করে, বিএনপি সম্পর্কে কি চিন্তা করে, তারেক রহমান সাহেবের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ধারণা কি, বা শেখ হাসিনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি চান, এই কাজের যে একটা বাস্তব প্রতিফলন, এই প্রতিফলনটি আমরা গত 17 মাসে দেখতে পাইনি। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ঘৃণা করেন, কতটুকু আপহোল্ড করবেন, বা তার পিছনে কতটুকু লাগবেন, এই কাজটি যিনি অন বিহাফ অফ ডোনাল্ড ট্রাম্প যিনি করবেন, তিনি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই কারণে তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে। আর এই কাজটি করার জন্য তার যে এই মুহূর্তে তার হ্যান্ডসকে যেভাবে শক্তিশালী করা হয়েছে, আগে পিটার ডি হাসের জমানাতে বা জো বাইডেনের জমানাতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত একেবারে সরাসরি তাকে রিপোর্ট করতে হতো সেই ডুয়েল ওয়েতে, প্রথমত দিল্লির কাছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক যে ডেস্ক রয়েছে তার প্রধান ছিলেন মিস্টার ডোনাল্ড লু, তার সঙ্গে।